This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. उत्तर प्रदेशेर मुख्यमंत्री योगी आदित्यनाथ इतिमध्ये 62 कोटी हिंदुर कुम्भ स्नानेर हिसेब दिएছেন। বিশ্বের প্রতি দুজন হিন্দুর একজন করে কুম্ভ স্নান সেরে ফেলেছেন যোগী আদিত্যনাথের কথায়। আর তার এই বক্তব্যকে ভিত্তি করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে 62 কোটি হিন্দু এই কুম্ভে স্নান করেছেন, তার মধ্যে 2.5 কোটি এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের। কিন্তু এই ভক্তি কি ভোটে বদলে যাবে? বঙ্গ বিজেপি অন্তত আশাবাদী। আর তাই কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই গর্বেই অর্থাৎ এই কুম্ভের গর্বেই আঘাত হানলেন? তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আপনাদের অনুভূতি আসবে না যারা জার্নি মিস করেছে। কুম্ভমেলাতে যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা তার জন্য এটা সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করেনি, ঠিকমতো প্রোটেক্টিভ স্টেপ সমস্ত নেয়নি। এই নিয়ে এই জন্য এত মৃত্যু ঘটেছে। আমি জানি না কল্যাণ ব্যানার্জি গেছেন কিনা, স্নান করেছেন কিনা, বা ওনার ছোটোখাটো ইঞ্চি ফুট সাইজে বহু নেতা বড় কথা বলছেন, কিন্তু ওনার এমপিরা, ওনার এমএলএ ক্যান্ডিডেট মহিলারা দেখলাম খুব ডুব দিচ্ছেন আর খুব প্রশংসা করছেন কুম্ভের, এবং খুব খুশি মনে এসছেন। যাদের মনে পাপ তারা স্নানও করতে পারে না, তারা প্রশংসাও করতে পারে না। সমুদ্র মন্থনে অমৃত কলসের আগে কে উঠেছিল? হলাহল, বিষ। আর তার আগে উঠেছিলেন দেবী লক্ষ্মী, তাকে ধারণ করেছিলেন বিষ্ণু। পুরাণের লক্ষ্মীর সঙ্গে অমৃত লাভের, অমৃত কুম্ভের একটা যোগ রয়েছে। এই যে অমৃত লাভের আশায় যারা যাচ্ছেন তাদের লক্ষ্মী লাভ হচ্ছে, কিন্তু ঠিক কতটা লক্ষ্মী লাভ হচ্ছে তাদের খোঁজ নিয়েছিলাম আমরা। শিবরাত্রিতেই শেষ মহাকুম্ভের মেলা। ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, নয়াদিল্লির রেল স্টেশনে দুর্ঘটনা, 8 বার আগুন লাগা, ব্যবস্থাপনা নিয়ে খুঁত খুঁজতে চাইলে ত্রিবেণী সঙ্গমে প্রমাণের অভাব নেই। যোগী সরকারকে নিশানাও করেছে বিরোধীরা, কিন্তু অবিরাম জনস্রোতে ভাটা নেই প্রচারের গুণ বা অদৃশ্য চুম্বকের টান। কারণ যাই হোক, প্রয়াগে কোন মোহনবাসী বাজছে কে জানে। রাজনৈতিক নেতারাও পার্টি লাইন ভুলে ছুটছেন সঙ্গমে। পুণ্যার্থীদের দলে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার যেমন রয়েছেন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও রয়েছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতোই তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও কুম্ভে ডুব দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর হচ্ছে ভক্তি, বিতর্ক ও রাজনীতি। পশ্চিমী সংবাদ মাধ্যম অবাক চোখে দেখছে এক মহাদেশের সমান জনসংখ্যা আধ্যাত্মিক টানে একটা বিন্দুকে লক্ষ্য করে ছুটে যাচ্ছে। বিদেশ থেকে ভক্তরা ছুটে আসছে, অমৃতের ছোঁয়া লাগছে কুম্ভকে কেন্দ্র করে অর্থনীতিতেও। Always dream to come here to discover what happens, and I also interested in spirituality and meditation, and and I love India and I love this culture. অভিজাত হোটেল নয়, সঙ্গমের তীরে তাঁবুগুলিতেই থাকতে পছন্দ করছেন বিদেশিরা। রোজগার ও কর্মসংস্থানের একটা নতুন দিগন্ত খুলে গিয়েছে। हमारे देश में जो छोटे छोटे धार्मिक फेस्टिवल होते हैं उसमें हमारी इकोनॉमी रोटेट करती है नेचुरल तरीके से, क्योंकि उसमें सभी के लिए कोई ना कोई रोज़गार होता है, कोई ना कोई काम होता है। वो चाहे दीपावली हो चाहे होली हो, उसमें सब के लिए बिजनेस होता है, और हमारी यही इकोनॉमी रही है पहले की भी। This kind of religious activities connected to the business and economy is something very nice that is sprouting up in this magnitude in India.
which is very unique. I would quite appreciate on that. लोगों का जो है लगाव नाव से शुरू से ही रहा है। जो भी नहाने आता है संगम नोच पे या संगम के घाट पे या कहीं भी, तो उनको नाव पे घूमने का कुछ ज़्यादा ही आनंद होता है। इसलिए जो नाविक हैं यहाँ के, उनका बिजनेस अच्छा चलता है। उनका जो है रोज का अपना अच्छा खासा इनकम हो जाता है, उनकी आय अच्छी हो जाती है। তাঁবুর ব্যবসা থেকে নৌবিহার, এগুলি সরাসরি মেলা পরিকাঠামোর অন্যতম অংশ। অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে রয়েছে প্যারাগ্লাইডিংও। হিন্দুত্বের সব ধারা এসে কুম্ভে মিলেছে। মুক্ত চিন্তাই সেখানে মূল স্পিরিট। নির্মল আনন্দের কোনো উপকরণই মেলা প্রাঙ্গণে নিষিদ্ধ নয়। বিকৃত রুচির জন্য দরজা বন্ধ। बच्चों के लिए अपना नात नातकुर के लिए खरीदे हैं और फोटो कुछ खरीदे हैं, नाम निशाना ले जा रहे हैं यहाँ के धाम को। পুরি সবজির দোকান, বুদবুদ বিক্রেতা, রুদ্রাক্ষ গ্রহরত্ন জড়িবুটি ব্যবসায়ী, বাসনকোসনের ব্যবসায়ী, খুচরো দোকানদার থেকে বহুজাতিক বিপণী, কিছুই বাদ নেই। কুম্ভের পুণ্যার্থীদের বিশ্বাসে আঘাত লাগে এমন পণ্য পরিষেবা শুধু বাদের তালিকায় রাখা হয়েছে, বাকি কিছুতেই বাধা নেই। प्रॉफिट भी पर्याप्त मात्रा में है, पर्याप्त फ़ायदा है, लोगों का अच्छा रिस्पांस आ रहा है और आश्चर्य भी होता है हमें कि हमारी जो युवा पीढ़ी है किस तरीके से अपने धर्म के प्रति या हमारे स्पिरिचुअल प्रोडक्ट्स हैं उसके प्रति किस तरीके से अपना प्रभाव डाल रही है हमारे ऊपर। ये बहुत ही खुशी की बात है कि लोग आते हैं, युवा पीढ़ी भी हमारे पास आती है, रुद्राक्ष लेती है। কেউ ফিরলেন সারা বছরের উপার্জনকে সঙ্গে নিয়ে, কেউ ফিরলেন বাকি জীবনের জন্য আধ্যাত্মিক তৃপ্তি নিয়ে। সর্বত্যাগী সন্ন্যাসীরা কিছুই বহন করেন না, কুম্ভের প্রাপ্তি তারা কুম্ভেই রেখে গেলেন। তবে কুম্ভ কাউকেই ফেরায়নি, কুম্ভ কাউকেই ফেরায় না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বঙ্গ বিজেপি কি মহাকুম্ভ থেকে ডিভিডেন্ড পাওয়ার আশা রাখছেন? 2026-এর নির্বাচন নিয়ে বেশ আশাবাদী দেখাচ্ছে বঙ্গ বিজেপিকে। সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কিসের ভিত্তিতে এত আত্মবিশ্বাস? 2.5 কোটির অঙ্ক কষতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবির আবার পুরনো অস্ত্রে শান দেওয়াও শুরু করেছে। শুভেন্দু অধিকারী একবার বলেছিলেন ভবানীপুর ইজি, রবিবার যা বললেন তার নির্যাস গোটা বাংলাটা ইজি। 26-এ দিল্লির মতো এ রাজ্যেও চেঞ্জ হবে, আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা, আশাবাদী সুকান্ত। 26-এ এখানে চেঞ্জ হবে, মোদিজিকে দেখে লোক ভোট দেবে। দিল্লির পরে বাঙ্গালের বাড়ি, 27 বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয় বাঙ্গালও চেঞ্জ হবে। এটা সময়ের ডাক, মানুষ করবে এটা। আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসব। যেভাবে দিল্লিতে আন্ডারডগ থেকে আমরা ক্ষমতায় এসেছি, যেভাবে হরিয়ানাতে আমাদেরকে কেউ ভাবেনি আমরা কামব্যাক করব, আমরা কামব্যাক করেছি। আমি বাংলার ক্ষেত্রে বলছি যে মানুষের প্রতি বিশ্বাস আমাদের আছে, মানুষ এবার বিজেপিকে পশ্চিমবঙ্গে শাসনভার দেবে। বিজেপি কুর্সি দখলের আশা দেখছে, এদিকে তৃণমূল বলছে বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না। গোহারা হারবে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা, যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার, সেটাই আগামী নির্বাচনে 26-এ বিজেপি পাবে না। তৃণমূল বিজেপি দুই দলই আত্মবিশ্বাসী। বিজেপির অঙ্কটা কি? 21-এ আব কি বার 200 পারের দাবি তুলে 77-এ থামতে হয়েছিল বিজেপিকে। দিল্লি দেখিয়ে কি বাংলা দখল সম্ভব? অনেক অঙ্ক শুভেন্দুর। শুভেন্দু আশায় মহাকুম্ভের ডিভিডেন্ড পাবেন। পশ্চিমবঙ্গ থেকে 2.5 কোটি লোক কুম্ভে গেছে। এই 2.5 কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন, উই শ্যাল ওভারকাম। পুরনো অস্ত্র শান দেওয়া শুরু করেছে বিজেপি, আবার শুভেন্দুর মুখে এনআরসি। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না। আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে।
উত্তরবঙ্গে হারানো আদিবাসী ভোট পুনরুদ্ধারেও মরিয়া শুভেন্দু। চা শ্রমিকদের দাবি আদায়ে উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারীর। उत्तरकन्या सिलीगुड़ी में 1 लाख से भी ज्यादा टी गार्डन वर्कर, आप सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा, आपको भी धरना प्रदर्शन में रहना पड़ेगा। আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধহয় তো মাথায় গোলমাল আছে। আমি পরে বুঝলাম যে ওর হরমোনেরও কিছু প্রবলেম আছে, তার ফলে ও কখন কি বলে কি করে বোকা বোকা কথা বলে নিজেকে খেলে পড়ে। অঙ্কের শেষ এখানেই নয়, ভোটারদের বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিরোধী দলনেতা। আবাস যোজনায় 3 লক্ষ টাকা আর লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকার প্রতিশ্রুতি। ছিঁড়ে ভিজবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 2021 বিধানসভা নির্বাচনে স্পটলাইট কোন আসনে ছিল বলুন তো? উত্তরটা খুব সোজা, অবশ্যই নন্দীগ্রাম। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, আর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, এবং সেই চ্যালেঞ্জ তিনি জিতেও যান। এবার কথা হচ্ছে 2026। আচ্ছা, 2026-এ স্পটলাইট কি মূলত ভবানীপুরেই থাকতে চলেছে, না আবার কি আমরা মানে গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর ডুয়েল দেখতে চলেছে? অন্তত শুভেন্দু অধিকারী বারবার সেই ইঙ্গিত দিচ্ছেন। 21-এর ভোটে রাজনৈতিক ভূমিকম্প দেখেছিল বাংলা। তৃণমূল জিতে গেলেও হেরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কম্পন যার আফটারশক এখনো চলছে। গণনায় কারচুপির অভিযোগে আদালতে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম লুট করলো, যে কটা সিট পেয়েছে সে কটা লুট করেছে, মনে রাখবেন। আগামী দিনে বিচার আমরা করবই। আমি কিন্তু কোর্টে গেছি, আমরা প্রমাণ করতে চাই 3 ঘন্টার লোডশেডিং কেন করা হয়েছিল। আর এই জয়কে হাতিয়ার করে বারবার খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই মিথ্যাবাদী মমতা ব্যানার্জিকে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে। ওই একই ভাঙা রেকর্ড ও বাজিয়েছিল 21 সালে, 1956 ভোটে হেরেছে। যন্ত্রণার নাম শুভেন্দু আর সংখ্যার নাম 1956। 21-এর মহারণ যখন ক্রমশ ফিকে, তখন 26-এর মহারণ নিয়ে জোর জল্পনা। নন্দীগ্রামে হারার পর ভবানীপুরে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। এবার কি সেই ভবানীপুরেই দাঁড়াতে চলেছেন শুভেন্দু? একবার নয়, বারবার ইঙ্গিত। এই যেমন রবিবার রাতে ছিলেন রাজারহাটের ফ্ল্যাটে, দুপুরে দমদম বিমানবন্দর থেকে যাবেন উত্তরবঙ্গে, কিন্তু তার আগে সকাল সকাল ভবানীপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনতে। ভবানীপুরই কেন? ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে, এটাও শুনতে পারি, কোনো সমস্যা নেই এটাতে। আমরা ভারতীয়, ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো। প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে নিয়ে এখানে আসি। তার মন কি বাত প্রত্যেকবার শুনি। আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন, তারা কিছুজন আছেন, আমরা এখানে শুনলাম। রেসিডেন্ট মানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। এর আগেও ভবানীপুরের বাসিন্দাদের কথা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু। চিড়িয়াখানার সামনে দলীয় মিছিলে ভিড় দেখে আপ্লুত শুভেন্দু বলেই ফেলেন, আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। জানুয়ারির পর ফেব্রুয়ারি আবার ভবানীপুরে কর্মসূচি বিরোধী দলনেতার। তবে কি 26-এর ভোটে ভবানীপুরের দেওয়ালে শুভেন্দু অধিকারীর নাম লিখবে বিজেপি? আপনাদের কথা দিচ্ছি, আমাদের বিরোধী দলনেতাও কথা দিয়েছেন, ঠিক যেভাবে নন্দীগ্রামে উনি হারিয়েছিলেন, যদি মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়ান তাহলে ভবানীপুরেও আবার ওনাকে হারানো হবে। এখন দিদির এক সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে এখন বিদ্রোহ করেছে, বিজেপিতে গেছে, সে তার মতন লড়বে, আমাদের কিছু বলার নেই। অধীর চৌধুরী কিছু না চাইলেও চেনা মেজাজে জল্পনা বাড়িয়েছেন কুণাল ঘোষ। আরে ওটা তো কहीं पे নিগাহে कहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। আপনারা দেখছেন মন কি বাত শুনতে গেছে, কিন্তু ওর মন কি বাত কি সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না। মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে, বিজেপির ভবিষ্যৎ নেই। সেই কারণে
মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে। যাতায়াত কেন, কবে খুলছে হবে? সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। শাসক দল তৃণমূলও এবার ঘর গোছাচ্ছে। আগামী 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সম্মেলন রয়েছে। কাল তৃণমূল ভবনে বিশেষ বৈঠক রয়েছে। তার আগে আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এক প্রস্ত আলোচনা সারলেন। প্রশ্ন হচ্ছে, বৃহস্পতিবার কি হবে, কোন কোন ক্ষেত্রে কি রদবদল হবে, সে প্রশ্নের উত্তরের অপেক্ষা। ব্যাকপ্যাক ও সংগঠন নিয়ে দলনেত্রীর মন্তব্যের পরই তৃণমূলের অন্দরে মমতা অভিষেক সমীকরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেই ধোঁয়াশায় কি জল ঢাললেন দলের দুই শীর্ষ নেতা? হাতে মাত্র 1 বছর, 26এর বিধানসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করতে 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠক ডেকেছে তৃণমূল। তার আগে সোমবার তৃণমূল ভবনে ডাকা হয়েছিল প্রস্তুতি বৈঠক। এর ফাঁকে রবিবার কালীঘাটের বাড়িতে দলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে এক প্রস্ত আলোচনা সেরে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি আলোচনা হলো বৈঠকে? সূত্রের খবর, মূলত সামাজিক প্রকল্প কিভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সাংগঠনিক সমন্বয় বাড়ানোর মতো সাংগঠনিক বিন্যাস নিয়েও কথা হয়। 27শে ফেব্রুয়ারি মেগা বৈঠক, সেই মেগা বৈঠকে কি ধরনের রদবদল হতে চলেছে, সাংগঠনিক বিন্যাস কি হবে, কার উপর দায়িত্ব বাড়ানো হবে, কার দায়িত্ব কমানো হবে, কার ডানা ছাঁটা হবে, কোট আনকোটটা কার ডানা ছাঁটা হবে, তার আগে কিন্তু তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ একটি বৈঠক করলেন এবং সেই বৈঠকে তারা একেবারে পাখির চোখ করেছেন 2026-এর নির্বাচনকে। সূত্রের খবর, চতুর্থবার ক্ষমতায় আসতে 294টি আসনের মধ্যে 250টি আসন নিশ্চিত করতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। 27শে ফেব্রুয়ারি সম্মেলনে যোগ দেবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতা নেত্রীরা। ভর সভায় তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন তা নিয়েই এখন জোর চর্চা চলছে। কিছুই না, তৃণমূলে যে মস্করা সভা হয় সেটা মস্করা হবে। মুখ্যমন্ত্রী আসবেন, মঞ্চের এই প্রান্ত থেকে ওই প্রান্ত বাহিনী নিয়ে ঘুরবেন, 2-4টে ডায়লগ দেবেন, চলে যাবেন। এইভাবে নির্বাচন তো নড়া যায় না। মুখ্যমন্ত্রী যে স্ট্র্যাটেজি বৈঠক সেটা অনেক আগে শুরু করেছেন জেলার ডিএমএসপিদের সাথে। মুখ্যমন্ত্রী সংগঠনের লোকেদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো জায়গায় নেই। তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কোনো সংগঠন বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে প্রশাসন নির্ভর। মাননীয় মুখ্যমন্ত্রীর কৌশলগত বৈঠক ডিএম এবং এসপিদের সাথে হয়, অন্য কারোর সাথে হয় না। বিরোধীরা যেভাবেই ব্যাখ্যা করুন, রাজ্য সম্মেলনের পর থেকে বহু চর্চিত তৃণমূলের রদবদল পর্ব শুরু হয় কিনা সেটাই দেখার বিষয়। সৌরভ গুহ ও চয়নিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি থেকে কুম্ভ, সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মধ্যে নবতম সংযোজন ডক্টরস বিট। আপনারা সকলেই জানেন যে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1000-এরও বেশি ডাক্তারদের সঙ্গে একটি বৈঠকে বসতে চলেছেন। আর এই বৈঠকের আগেই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা কটাক্ষ অবশ্য শুনেছেন তিনি। আরজিকর কাণ্ডের 6 মাস পর চিকিৎসকদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরস কনভেনশনের আয়োজন করেছে সরকার। সম্মেলনে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় 2500 চিকিৎসকের উপস্থিত থাকার সম্ভাবনা। ঠিক তার আগেই বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। সম্মেলনের কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। তিনি লিখেছেন, আলিপুর দুয়ার থেকে পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে ডিউটিরত 675 জন চিকিৎসককে সম্মেলনে যোগ দিতে বলা হয়েছে। তারা এলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না, মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। এর জবাব দিতে অবশ্য দেরি করেনি শাসক দল। যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। বিতর্ক উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা। উত্তর রেডি শাসকের। আর চিকিৎসক মহলের কি মত? দিন দলে দলে চিকিৎসকরা আসছেন কলকাতায় মিটিং করতে, বাসে করে। আমরা দেখতে চাই স্বাস্থ্য পরিষেবা যাদের দেওয়ার কথা, জেলা হাসপাতালে, হেলথ সেন্টারে, মেডিকেল কলেজে,
পরিষেবা কোনো ব্যাহত হবে না তো? আর চিকিৎসক যারা মিটিং করতে আসছেন তারা ছুটি নিয়ে সরকারের নিয়মকানুন মেনে আসছেন তো? আমি যতটুকু জেনেছি যে তালিকা তৈরি করে একেবারে বলে দেওয়া হয়েছে কারা কারা যাবেন, কিভাবে যাবেন। সে তালিকা হয়তো স্থানীয় স্তরেও হতে পারে, সেটা কোন স্তরে, কিন্তু এরকম যে সবাই যাবেন এরকম কিন্তু একটা কোথাও বলা হয়নি। হাসপাতালের পরিষেবা ব্যাহত করে কোনো মিটিংয়ে এলে তো সেটা একদমই কাম্য নয়। ধরুন কোনো ওয়ার্ডে ধরুন 12 জন কাজ করে, সেখান থেকে যদি 2 জন আসে সেরকম, নাহলে যখন 12 জনের মধ্যে থেকে যদি 8 জন চলে আসে তাহলে তো ওয়ার্ডটা কাজ হ্যাম্পার হবে। তো সেই রকম সেই রেসপেক্টেই বলা হয়েছে। গত কয়েক মাসে রাজ্যে মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকদের ঘাটতি, জাল ওষুধের অভিযোগ, স্যালাইন কাণ্ড, স্বজন পোষণ, স্বাস্থ্য শিক্ষার গুণমান নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্মেলনে সেই সব নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে, যদিও এই বৈঠক নিয়ে সন্দিহান WBJDF নেতৃত্ব। অভয়া আন্দোলনের পর শাসক দলের রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শনের একটি জায়গা মাত্র। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। দগদগে ঘা, মানুষের গা ঘিন ঘিন করছে, তাকে চাপা দিয়ে সেই ঘিন ঘিনের ভাবটা কমানোর জন্য এই সভা থেকে আরও বড় কিছু বেরিয়ে আসতে পারে। নতুন করে থ্রেড কালচার ছাড়া আর কিছু চর্চা হতে পারে বলে আমি মনে করি। সম্মেলনের উদ্দেশ্য নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও। তার কটাক্ষ, আরজি করের ঘটনার পরেও চিকিৎসকের ওপর যে সরকারের কর্তৃত্ব রয়েছে সেটা প্রমাণ করতেই এই সম্মেলন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিভিন্ন চিকিৎসক সংগঠনের উদ্দেশ্যে আলাদা করে কোনো বার্তা দেন কিনা তা নিয়ে জল্পনা শুরু। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্যে একটা কমিশন আছে, সেখানে অভিযোগ জানালে সবকিছু না হলেও কিছুটা অন্তত কাজ হয়। কিন্তু শিক্ষায় প্রাইভেট হাসপাতালগুলো তো দেখুন, সেখানে নজরদারির জন্য কিছু না কিছু রয়েছে, অন্তত অভিযোগ জানানোর জায়গাটুকু রয়েছে। কিন্তু শিক্ষায় প্রাইভেট স্কুলগুলো যেভাবে ফি বৃদ্ধি করে চলেছে তা নিয়ে কে রুখে দাঁড়াবে? কমিশন কই? বিচারপতি প্রশ্ন তুলেছেন, রাজস্থানকে দেখে কেন বাংলা শিক্ষা নিচ্ছে না? বছরের বিভিন্ন সময় কলকাতা ও জেলার একাধিক বেসরকারি স্কুলে বিক্ষোভের ছবি দেখা যায়। অভিযোগ ওঠে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করছে স্কুল। বর্তমান সময়ে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ সব বাবা মায়ের কাছেই একটা চিন্তার বিষয়। সব কিছুর দাম বাড়ছে, বাড়ছে বাড়ির EMI, বাড়ছে সংসার খরচ, বাড়ছে ওষুধপত্রের দাম, তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে লেখাপড়ার খরচ। বাংলার বেসরকারি স্কুলগুলির ফিস নিয়ে রাজ্য সরকারের কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। অভিযোগ, এই সুযোগে স্কুলগুলি যথেচ্ছ হারে ফি বৃদ্ধি করছে। প্রাইভেট স্কুলে এরকম করে ফিস বাড়ানোটা উচিত না, কারণ আমাদের ওখান থেকে তো সবই কিনতে হচ্ছে, বই, জামা কাপড়, মানে স্কুলের ইউনিফর্ম সবই তো নিতে হচ্ছে। তো আবার এক্সট্রা যদি ওরা বাড়িয়ে দেয় ফিস, তাহলে হচ্ছে তো আমাদেরই প্রবলেম না। জিনিসপত্রের তো দাম বাড়ছে, স্কুলের ফি বৃদ্ধি মানে বছর বছর হবেই, একটা সামান্য অ্যামাউন্ট বাড়বেই, সেটা সবাই আমরা জানি। কিন্তু এমনভাবে বাড়িয়ে দেওয়াটা উচিত না যাতে গার্জেনদের খুব অসুবিধে হয়ে যায়। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। একটি মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এই রাজ্যে বহু বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে প্রচুর আবেদন জমা পড়েছে। বহু ক্ষেত্রে চার্জের নামে যে ফি বাড়ানো হচ্ছে সেটা ন্যায্য নয়। এর ওপর কি নিয়ন্ত্রণ থাকবে না? রাজস্থান মডেল কেন অনুসরণ করা হচ্ছে না? রাজ্য বিল এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারে। বিচারপতি বিশ্বজিৎ বসু রাজস্থান মডেলের কথা বলেছেন। কি এই মডেল? গত বছর মে মাসে রাজস্থান সরকারের স্কুল শিক্ষা দফতর 10 দফা গাইডলাইন প্রকাশ করে, যাতে বলা হয় আগামী 3 বছর কোনো বেসরকারি স্কুল ফি বৃদ্ধি করতে পারবে না। স্কুল থেকে বই খাতা ও ইউনিফর্ম কেনা বাধ্যতামূলক নয়। অভিভাবক ও শিক্ষকদের নিয়ে তৈরি কমিটি স্কুলের ফি নির্ধারণ করবে। এখন প্রশ্ন, রাজস্থান পারলে বাংলা কেন পারছে না? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, রাজস্থানে যেটা হয়েছে কোর্ট নির্দেশিত, কোর্ট ডিরেকশন দিয়েছে। তো আমাদের এখানে কোর্ট এরকম ডিরেকশন হলে ভালো হয়, কারণ বেসরকারি স্কুলগুলো সত্যি তো আমাদের আওতার মধ্যে পড়ে না। শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশের দিকে তাকিয়ে জানিয়ে কটাক্ষ করছে শিক্ষা মহল থেকে বিরোধীরা। প্রশ্ন তুলছে অভিভাবকদের সংগঠনও, যে তিনি একজন মন্ত্রী, তার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের রাজ্যে শিশুরা কিভাবে শিক্ষা লাভ করবে সেখানে ভালো মন্দ বিচার করা তার দায়িত্বের মধ্যে পড়ে। সবকিছুই যদি কোর্ট করে দেবে তাহলে প্রশাসনের দায়িত্ব কি? কোর্টের জন্য অপেক্ষা করতে হবে কেন? ওনারা তো কথায় কথায় বলেন গরিব মানুষের সরকার,
গরিব মানুষের জন্য তো ফিস তো নিয়ন্ত্রণ করতে হবে। প্রাইভেট স্কুলগুলোতে, এমন কলকাতাতে এমন অনেক স্কুল আছে যেখানে আমি আমার মেয়েদেরকে পড়াতে পারবো না। রাজ্যের বেসরকারি স্কুলগুলো শিক্ষা অঙ্গন হয়ে ওঠার পরিবর্তে ব্যবসার ক্ষেত্রে পরিণত হচ্ছে। আমরা রাজ্যের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হোক। রাজ্য তাকিয়ে আদালতের দিকে, কিন্তু সাধারণ মানুষ কার দিকে তাকাবেন? অনেকেই অভিযোগ করেন রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ছেলে মেয়ের ভালো ভবিষ্যতের জন্য নাকি বেসরকারি স্কুলই ভরসা, কিন্তু বেসরকারি শিক্ষা যে সাধ্যের বাইরে যেতে বসেছে। রাজস্থান পথ দেখিয়েছে, বাংলা কি সেই পথ অনুসরণ করবে? ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষার খবর দেখাতে দেখাতে একটা বিষয় মাথায় আসলো। আচ্ছা, এই রাজ্যের নেতাদের বেশ কয়েকজন নেতাকে সহবতের শিক্ষা কে দেবেন বলুন তো? তার কারণ তারা যেরকমভাবে হুমকি দিচ্ছেন, কথা বললেই, মুখ খুললেই তাদের মুখ থেকে যেভাবে হুমকি ঝরে ঝরে পড়ছে, কি বলি, ভোটার লিস্ট, ভুয়ো লিস্ট, ভুয়ো নাম ইত্যাদি থাকলে হাঁটুতে জল জমিয়ে দেওয়ার নিদান দিচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুধু তাই নয়, আরও হুমকি শোনা যাচ্ছে যে দলে বেঈমানদের কোনো স্থান নেই, একঘরে করে দিতে হবে। এবার বলছেন অরূপ চক্রবর্তী, যে কারণে শুরুতেই বললাম যে সহবত শিক্ষা কবে হবে। 2024 লোকসভা ভোটের তথ্য বলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রায় 33,000 ভোটে জিতেছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। 24-এর লোকসভা ভোটে রেশ কাটিয়ে রাজ্য এখন তৈরি হচ্ছে 26-এর বিধানসভা ভোটের জন্য। কিন্তু 24-এর একটা কাঁটা এখনো যেন বিঁধছে বাঁকুড়া সাংসদকে। ভোটের আগে প্রচারে তিনি বলতেন, আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। ভোটের আগে দলের অন্দরের কোন্দল নিয়ে কিছুটা ডিফেন্সিভ খেললেও এখন অরূপ চক্রবর্তী স্টেপ আউট করে ব্যাট চালাচ্ছেন। ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর পুজুর পুজুর করতে যাবে, তাদেরকে গ্রামে এক করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে। বেঈমানদের একঘরে করার দায়িত্ব গ্রামের মহিলাদের দিয়েছেন তৃণমূল সাংসদ, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিজেপি। তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় পৌঁছেছে যে নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। দলের অন্দরে চোরা স্রোতের জুজু এখনো কিছুটা হলেও তাড়া করে বেড়াচ্ছে বাঁকুড়া সাংসদকে। জঙ্গলমহলের সাংসদ যখন দলের একটা অংশকে একঘরে করার নিদান দিচ্ছেন, তখন উত্তরবঙ্গ থেকে হুঙ্কার দিচ্ছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তার ইস্যু আবার ভোটার লিস্টে ভুয়ো নাম। তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। এখানেই শেষ নয়, সরকারি কর্মীদের জন্য বিশেষ বার্তা রাজ্যের মন্ত্রীর। শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে, এইরকম ফলস ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন, তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো। রাজ্যের মন্ত্রীর মুখে এমন কথা শুনে বিজেপির পাল্টা তোপ। উদয়নবাবুর বয়স হয়েছে, নিজেরই ওনার হাঁটুর এখন অবস্থা ভালো না, অন্যের হাঁটুর জল জমাতে গিয়ে ওনারই আবার আঘাত টাঘাত না লেগে যায়। উনি কুকথা বলে নিজের নাম ভাসিয়ে রাখেন, ওই জন্য আমি নাম দিয়েছিলাম ওনার কুদয়ন গুহ। উদয়ন না, হচ্ছিল কুকথা যিনি বলেন, কুদয়ন গুহ। শীতের পরশ ছেড়ে গরম হাওয়ার আগমন এখন সময়ের অপেক্ষা। তবে রাজনীতির ময়দানে শীত আর আসে না। নেতাদের লাগাম ছাড়া গরম গরম কথায় সবসময় তেতে রাজনীতির ময়দান। হীরক মুখোপাধ্যায়, সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় 27 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রবিবার সকালে প্রথম গ্রেফতারি। আর ওদিকে শান্তিনিকেতনে সেখানে অশান্তির জন্য এখনো পর্যন্ত 13 জন গ্রেফতার হয়েছে। আর এদিকে এই বীরভূমের অবস্থা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় কাজল শেখ কিন্তু কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডলের দিকে।
বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল নতুন কোনো ঘটনা নয়। সাংসদ শতাব্দী রায়ের কথায় কমন সিলেবাস। ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে। এবার সেই কমন সিলেবাসের কথা কাজল শেখের গলাতেও। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলছি, আমি বলছি আমার কোনো গোষ্ঠী নেই, আমি কোনো গোষ্ঠী তৈরি করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। গোষ্ঠী আছে, কিন্তু তিনি কোনো গোষ্ঠী তৈরি করেননি। তাহলে কে করলো? নাম না নিয়ে কি কেষ্টমণ্ডলের দিকে ইঙ্গিত করলেন কাজল? 23-এ নির্বাচনে দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল ছিল না। 24-এ নির্বাচনে দেখিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। এবং 26-এও দেখিয়ে দেবো বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে 11টাতে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটবে। নিজের রিপোর্ট কার্ড শুনিয়ে বুঝিয়ে দিলেন তার নেতৃত্বেই 26-এর বিধানসভা ভোট হবে বীরভূম জেলায়। কাজল বা কেষ্ট কেউই একে অপরের নাম খুব একটা মুখে আনেন না, কিন্তু চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ চলে। যদি কেউ কোথাও গ্রুপবাজি বা দলবাজি করছে তা তাদেরকে বলবো নিজের দল তৈরি করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া না থেকে তারা আলাদা দল তৈরি করে দেখি তার কার কত ক্ষমতা আছে, ময়দানে আসুন দেখা যাবে। তাপমাত্রার পারদ চড়ার অনেক আগে থেকেই চড়ে আছে বীরভূমের রাজনৈতিক পারদ। কখনো কাকরতলায় তৃণমূল কর্মী খুন, কখনো শান্তিনিকেতনে তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর, মারধর। সবটাই যে কমন সিলেবাস। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। একে ট্রাম্পের রক্ষা নেই, মেলোনি দোষর। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সে তো বিশ্বজুড়ে বাম উদারপন্থীদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তাদেরকে কোনো রকম ডাকঢাক ছাড়াই দুমুখ বলছেন মেলোনি। আর ট্রাম্প, সেও তো চুপ থাকার পাত্র নয়। এই নিয়ে লাগাতার চারবার একই অভিযোগ। ভারতে মার্কিন অনুদান, বাইডেন জামানার মার্কিন অনুদান ভারতের নির্বাচনে, সেই নিয়ে ফের প্রশ্ন তুললেন ট্রাম্প। মোদি জমানায় ইতালির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অকল্পনীয় উচ্চতায় পৌঁছেছে। ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি ভারতের বন্ধু হিসেবেই আন্তর্জাতিক রাজনীতিতে পরিচিত। আমেরিকার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখছিলেন ইতালির প্রাইম মিনিস্টার। সেখানেই বাম উদারপন্থীদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন মেলোনি। তাঁর অভিযোগ, ট্রাম্প, মেলোনি, মোদির মতো নেতা জিতে আসায় বামপন্থীদের গাত্রদাহ হচ্ছে। Are winning, but because conservatives are now collaborating globally. When Bill Clinton and Tony Blair created the global leftist liberal network in the 90s, they were called statesmen. Today, when Trump, Meloni, Milei, or maybe Modi talk, they are called a threat to democracy. This is the left's double standard. But we're used to it. We are used to it. And the good news is people no longer believe in their lies. Despite all the mud they throw at us, citizens keep voting for us. Because simply, people are not naive as the left considers them. They vote for us because we defend freedom. We love our nations. We want secure borders. We preserve businesses and citizens from the green leftist insanity. We defend family and life. We fight against wokeism. We protect our sacred right to our faith and our free speech. And we stand for common sense. ওই সম্মেলনে ট্রাম্প ফের একবার ভারতের ভোটে ইউএসএইডের বিনিয়োগের বিরুদ্ধে সরব হয়েছেন। এ নিয়ে পরপর 4 দিন তিনি একই অভিযোগ করলেন। ট্রাম্পের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে তুলকালাম শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে হারাতে রাহুল গান্ধী খাল কেটে কুমির এনেছিলেন, বিদেশি শক্তিকে ভারতের ভোটে হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছিলেন। ট্রাম্পকে হাতিয়ার করে অভিযোগ করতে শুরু করে দিয়েছে বিজেপি। এক মার্কিন সংবাদ মাধ্যমের অবশ্য দাবি, ভারত নয়, ইউএসএইড বাংলাদেশের রাজনীতিতেই অর্থ ব্যয় করেছে। ট্রাম্প বলতে গিয়ে নাকি গুলিয়ে ফেলেছিলেন। কিন্তু ট্রাম্প প্রতিবার ভারত ও বাংলাদেশে অনুদানের অর্থ আলাদা করে উল্লেখ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট বের হওয়ার পরেও ট্রাম্পের বয়ান বদল হয়নি। $47 million for improving learning outcomes in Asia, $18 million for helping India with its elections. Why the hell? Why don't we just go to all paper ballots? Let them help us with their elections, right? Voter ID.
ট্রাম্প ও মেলোনি মুখ খুললেও মোদি এখনো নীরব। কংগ্রেসের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন পবন খেরা। বিজেপি আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে। ট্রাম্প পরপর 4 দিন একই অভিযোগ করার পর মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। I think as a government we are looking into it because such organizations have an obligation to report. And my sense is, the facts will come out. Now, I read saying, so and so dealt with USAID or so and so. Look, it's not a question of did you deal with USAID or not. USAID was allowed, has been here historically. But USAID was allowed here in good faith to do good faith activities. Now, suggestions are being made out of America that there are activities which are in bad faith. So, it surely warrants a look. And if there is something to it, I think the country should know who are the people involved in the bad faith. ভারতের ভোটে আমেরিকা কার মাধ্যমে কিভাবে টাকা ঢেলেছে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু বাংলাদেশে হাসিনাকে হটাতে যে কোনো বিপ্লব হয়নি, আমেরিকার টাকায় ষড়যন্ত্র হয়েছে, মৌলবাদীদের নেতা ইউনুস বাইডেন প্রশাসনের হাতের পুতুল ছিলেন, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তার মানে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশিরা যা প্রচার করছেন তা আসলে আমেরিকার দেওয়া ভিক্ষের টাকায় জামাতি জিহাদিদের ক্ষমতা দখল। গর্ব করার মতো কিছু এতে নেই, বরং সভ্য ও শিক্ষিত জাতির কাছে রীতিমতো লজ্জার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অনেক যুদ্ধ হলো, এবার আপনাদের ভালো ছবি দেখাই। কখনো নদীর ধার ঘেঁষে নিজের চালে হেঁটে বেড়াচ্ছে, কখনো ঝোপে লুকিয়ে পড়ছে, কখনো আবার ঝাঁপ দিচ্ছে। এভাবেই সুন্দরবনে পর্যটকদের দেখা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। আস্তে কথা বলতে বলছি। সার্থক হওয়ারই তো কথা। সারা বছর সুন্দরবনে হাজারো পর্যটকের পা পড়ে। বাঘ দেখতে সতর্ক থাকে চোখ, কিন্তু বাঘমামার দেখা কি আর সহজে মেলে? রবিবার অবশ্য হতাশ না করে দর্শন দিল বাঘমামা, একদম চোখের সামনে, ঠিক এইভাবে। বারুইপুর থেকে 18 জন পর্যটকের দল কুলতলির কৈখালি থেকে বন দফতরের অনুমতি নিয়েই বেনিফিলিতে বেড়াতে গিয়েছিল। নৌকা থেকে জঙ্গলের দিকে নজর ছিল সবার, যদি তার দেখা মেলে। চোখের সামনে বাঘের দর্শন পেয়ে আপ্লুত পর্যটকরা। সুন্দরবনে বাঘ দেখে পর্যটকরা যখন খুশি, তখন পুরুলিয়ার মানবাজারে আতঙ্কে বাসিন্দারা, কারণ মানবাজার 2 নম্বর ব্লকে বাঘের পায়ের ছাপ মিলেছে বলে দাবি গ্রামবাসীদের। এমনি ঘুরতে গিয়েছিলাম সকালে, আচ্ছা ওই ছাপটা দেখে মোটামুটি ভয় লাগছে। পুরুলিয়ায় যখন বাঘের আতঙ্ক, তখন হাতির হামলায় ক্ষতিগ্রস্ত বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের গোবিন্দধাম বাউরিপাড়া এলাকা। রাতে এলাকার দোকানঘর ভাঙে দাঁতাল। বাসিন্দাদের দাবি, জঙ্গল থেকে 3টি হাতির দল এলাকায় ঢোকে, তারপর তাণ্ডব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।